এদিকে এবার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ফাইনাল তারিখ ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প। ফুরিয়ে আসছে ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকার সময়। ডিসেম্বর মাসেই দেশে আসছে শেখ হাসিনা। এদিকে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। যে কোনো সময় উল্টে যেতে পারে ক্ষমতার চাকা। আগামী 16ই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা যদি একবার নেমে পড়ি, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য। আমরা বুলেট বোমা ভয় করি না। দেখার ব্যাপার হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন, কারণ এই দেশের মানুষ তাদেরকে চায়। তো কিভাবে আসবেন? বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে। বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন, এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথা। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন নিউজ ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর তারিখ কিন্তু জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে। আশা রাখি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আমি এর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কম ভিডিও পেতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। চলুন তাহলে এই ভিডিও থেকে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন, এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে। ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয়, তার বিশ্ববীক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন, সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই। সত্যি কথা বলতে কি, এর আগে যখন 2017 জানুয়ারি থেকে 2021 জানুয়ারি পর্যন্ত তিনি যে কাজ করেছিলেন, তখনই বোঝা গিয়েছিল যে তিনি সম্পূর্ণ অন্য পথে হাঁটার মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে? ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন 20 জানুয়ারি, আজ থেকে মোটামুটি 2 মাস পর। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি, তাতে 2 মাস কিন্তু অনেক সময়। এই অনেক সময় যে 2 মাস, এই 2 মাস অনেক সময় খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, খুব দ্রুত। আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি এখন। আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিদান হচ্ছে ইউনূসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা। এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া, নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায়, সেসব নিয়েও শুরু হয়েছে। অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয়, তবে ট্রাম্পের পক্ষের যেসব থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা। এই মনের কথা কি, মনের কথাটা কি এবং কবে নাগাদ মনের কথা কাজে করে দেখাবে, কাজে রূপান্তরিত করবে আমেরিকা, অর্থাৎ অপারেশন বাংলাদেশ কবে শুরু হবে, সেটা নিয়ে গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী। আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। লিসা কার্টিস ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা, অর্থাৎ 2017 সাল থেকে 2021, এই 4 বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর। বুঝতেই পারছেন, ছোটখাটো পদ নয়। ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন, ডোনাল্ড লু। তো সেই লিসা কার্টিস তিনি গতকাল 15ই নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ, জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে, আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত, এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন। আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন
এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে। প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে বলেছেন, খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন। বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে। অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে, সেটা কথাটাও তিনি বললেন। অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না, মানলেন কিছুটা। হাসিনাকে ক্লিন চিট দিলেন না, মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা। এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন, উল্লেখ করতেন না। কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে। অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন, সেদিকে নজর রাখবেন। এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনূস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে। তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে, ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে মানে বেশ জোর কদমে চলছে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভূমিকার উল্লেখ করেছেন তিনি, বিশেষ করে 2016 সালের হোলি আর্টিসান বেকারি ঘটনার উল্লেখ করেছেন, বলেছেন আইসিস জঙ্গিদের কথা। এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যে উগ্রপন্থা এক্সট্রিমিস্ট সমস্যা, সেই সমস্যাটা তিনি দমন করার ব্যাপারে ভালো কাজ করেছেন, গুড জব। এবং ইউনূস সরকারের এই বিষয়ে অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার কড়া সমালোচনা করেছেন। কড়া সমালোচনা করে তিনি বলেছেন দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডেবলি কনসার্ন দ্যাট দিস এলিমেন্টস রিটার্ন টু দ্য পলিটিক্যাল সিন। মারাত্মক অভিযোগ। তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না, তিনি মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ। মানে দেশের রাজনীতিটা, সেই রাজনীতিতে এটা উগ্রবাদ ফিরে এসেছে। এই রিটার্ন বা ফিরে আসা কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোঝালেন শেখ হাসিনার আগের সরকারের আমলে অর্থাৎ বিএনপি শাসনের সময় উগ্রবাদ ছিল, আরে ছিল বলেই তো সেটা ফিরে আসা বন্ধ করেছিলেন হাসিনা, না থাকলে বন্ধ করবেন কি? আবার ইউনূসের সময় সেটা আবার ফিরে এসেছে। উগ্রপন্থার এই ফিরে আসার কি পরিণাম? লিসা কার্টিসের নিজের উক্তি উদ্ধৃত করছি। তিনি বলেছেন ইট উড নট বি হেল্পফুল ফর দি রিজিয়ন, দ্য ইউনাইটেড স্টেটস, এনিওয়ান। অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয়, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই, পৃথিবীর সমস্ত সবার পক্ষেই, মানব জাতির পক্ষেই এটা বিপদের। তাহলে কি করতে হবে? লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই। অর্থাৎ আমেরিকা এইটা শুরু করেছে, এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা, জো বাইডেন সরকার, এবং এটা বন্ধও করতে হবে আমেরিকাকেও। চালাচ্ছে, এতে বিব্রত বোধ করছে সরকার। আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখ হাসিনার এই রকম অ্যাক্টিভিটিজের জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করছে। কোনটা? যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন। কেন? কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন, এতে বাংলাদেশের পরিস্থিতি, নিরাপত্তা সিস্টেম সবকিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে। ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা। তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে, কথার কথা, শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন? আওয়ামী লীগ যা করছে এ নিয়ে 1% অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই, কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে। বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায়। তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে, এটা ছিল না। নির্বাচন সিস্টেমকে ম্যানিপুলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার, রাতের আধারে পুলিশের অভিযান,
বিজিবির অভিযান, র্যাবের অভিযান, এগুলো তো দিনের আলোর মতন সত্য। তো যাই হোক, তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন, কারণ এই দেশের মানুষ তাদেরকে চায়। তো কিভাবে আসবেন? বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে, একটা মহেন্দ্র ক্ষণ, কাঙ্ক্ষিত সময়ের। কি সেই সময়? এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে। যারা রাজনীতির বিশ্লেষক আছেন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এগুলো নিয়ে যারা গবেষণা করেন, তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র ক্ষণের অবস্থা, মানে অপেক্ষা করছে। মহেন্দ্র ক্ষণের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন। তো পরিকল্পিতভাবে কি করছেন? আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান, একজন ছাত্রলীগের নেতা, বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় না বা এমপিরা পায় না, সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন, যে ফোনগুলো ভাইরাল হচ্ছে। তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত, যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা ছাড়া আছে তাদের মধ্যে ভয় তৈরি করা। এটা তিনি সফল হচ্ছেন। সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে, বি সি এর গায়ে লাগালি করে, অথবা তাদের মধ্যে মনক্ষুণ্ণতা হচ্ছে, নানান অ্যাক্টিভিটিস হচ্ছে। কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ প্রোগ্রাম করবে, তখনই সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায়। কেন? এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, আওয়ামী লীগ এখনো শক্তি ওই লেভেলে হারায় নাই। দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে, নেতা নাই, নেতৃত্ব শূন্য দল। এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্য থেকে পিপিলিকার মতন সব কিন্তু বের হয়ে আসবে। আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না, এটা বাস্তব, চোখের সামনে। সেফটি ইস্যুতে তারা মাঠে নামবে না। পেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে মানে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে, এটা হচ্ছে বাস্তবতা যদি কখনো এরকম হয়। আর সবার আগে কারা বাটে পড়বে? সমন্বয়ক জামাত ইসলাম, বিএনপি একটু কম বাটে পড়বে, এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে। তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নেবে না। বিশ্লেষকদের বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নেবে না। তো কখন ঝুঁকি নেবে? ওই মহেন্দ্রক্ষণ। কখন সেই মহেন্দ্রক্ষণ? বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার, অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে, অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে, এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে। অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশন করবে। আবার আসেন কিভাবে ফাংশন করবে। বিএনপি এবং কি বলা হচ্ছে জামাত ইসলাম, দীর্ঘ দিন যাবত জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করে চলছে, কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে, জামাত বিএনপি একে অন্যের। দুই দলেরই টার্গেট ক্ষমতায় যাওয়া, তাই না? রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন, কিন্তু এখন বাঘ নাই, মানে কি বলে যে খালি মাঠে দুইটা টিমই, দুটোটাই বাঘ। জামাত ইসলাম বাঘ, আমরা বললাম বিএনপিও বাঘ। তো তাদের মধ্যে বিভক্তি অলরেডি চলে আসছে, অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পারতেছি। বাকি আছে সমন্বয়ক। তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না, তারা স্টুডেন্ট, বিভিন্ন মতের, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, তাদের সাথে কানেক্টেড। তো তাদের মধ্যে বিভাজন হয়েছে, নানান দিকে তারা ভেঙে গেছে। আহত ছাত্ররা মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস, উপদেষ্টা নিতে হবে। আপনারা জানেন যে কাফনের কাপড় পরে নাকি আমার পরিকল্পনা করতেছে, আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে। আরও বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠছে, আমাদের এখান থেকে না এলে উত্তরবঙ্গ ব্লকেট হয়ে যাবে। এই যে অ্যাক্টিভিটিসগুলো, তাদের শক্তির বিভাজনের দৃশ্যপট। আমজনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে। কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম, ধান্দাও ছিল, খরচও করছি, এখন ধান্দা নাই, খরচ তো বাই করতে হয়। সরকার ট্যাক্স কমাই দিয়েছেন, জিনিসপত্রের দাম কমতেছে না, সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দাবিদারি করেছেন, তারা এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন, তাদেরকে নিয়ে চলছে। ওদিকে চরমনাই হুজুর বাংলাদেশ ফজল করিম, তারা আওয়াজ দিচ্ছে উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে। ইউনূস সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানানভাবে হুমকি ধামকি দিচ্ছেন। ইউনূস সরকারও নিজে বলে ফেলছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো। এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহিঃপ্রকাশ। প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না। তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে, সংস্কারটা বিশাল প্রক্রিয়া। তো সংস্কার দৃশ্যমান কোনটা হচ্ছে? কিছুই হচ্ছে না। প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না। আসিফ নজরুল ইসলাম বলছেন আরো অনেক সময় লাগবে। রাজনৈতিক দলগুলো সম্মত দিতে চাচ্ছে না। জনগণ, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় লুটপাট চলছে। বিএনপির একাংশের নেতাকর্মীরা এগুলা করছে, নিজেরাও লাগালাগি করতেছে। আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে। এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশন, যে কোনো সমস্যা এই সরকারটা ফ্লপ করবে। জনসমর্থন হারাচ্ছে, 100% হারাচ্ছে। হারাবে, এটা তো স্বাভাবিকই। দেখেন শেখ হাসিনা ইস্যুতে তারা সবাই একজোট। শেখ হাসিনা একা বনাম সবগুলো রাজনৈতিক দল। এখন যখন ক্ষমতার ইস্যু, কিন্তু রাজনৈতিক খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিএনপির কপালে কিন্তু দুঃখ দুর্দশা খুব নিকটে। বিএনপির কপালে দুঃখ দুর্দশা খুব নিকটে। বিএনপির ভাইদেরকে বলছি, বিএনপির ভাইরা, খবর কি আপনাদের কাছে আছে? যাদের কাছে খবর থাকা দরকার তাদের কাছে ঠিকই আছে। -2 ফর্মুলা কিন্তু 2 মাস আগেই কিন্তু -2 ফর্মুলা শুরু হয়ে গেছে। ও বিএনপি কিন্তু মাইনাস। আর খবর জানেন তো বিএনপির ভাইরা, যারা লম্পজম্প করছেন, লাফালাফি করছেন, আওয়ামী লীগের বাড়ি করে আগুন দিচ্ছেন, সারা বাংলাদেশে দখলদারিত্ব করছেন, আওয়ামী লীগকে মাইনাস করে দিবেন, রাজনীতি করতে দিবেন না। খবর রাখেন তো, জানেন তো? একবার কি খবর রেখেছেন? একবার কি খবর জানেন যে কেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে? কি উদ্দেশ্যে কারা নাগরিক কমিটি গঠন করছে জানেন তো?
এই সুদখোর মহাজন ইউনূস আপনাদেরকে মাইনাস করার জন্য -2 ফর্মুলার অংশ হিসেবে বাংলাদেশে নাগরিক কমিটি গঠন করছে। খবর আছে জানেন? প্রস্তুত হন। আপনাদের উপরে স্ট্রিম রিলার চালানো যে কোনো সময় শুরু হবে, সময় সুযোগ বুঝে। লাফালাফি লম্ফজম্প একটু কম করেন। কেন সারা বাংলাদেশে কমিটি গঠন হচ্ছে, নাগরিক কমিটি গঠন হচ্ছে সেটা জানেন না? সারা বাংলাদেশে নাগরিক কমিটি গঠন হচ্ছে। এই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে, ইউনূসের দল যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা কমপ্লিট হবে, শুরু হবে, তখনই আপনাদেরকে গ্রেপ্তার করা শুরু করবে, তখনই আপনাদের উপরে স্টিম রোলান চালন শুরু করবে। আর সেই ভয়েই, যার কাছে, এই জন্য কিন্তু বলছি যে বিএনপির বাইরা লম্পজম্প কম করেন। যার কাছে খবর থাকার তার কাছে কিন্তু খবর আছে। শুধু একবার প্রশ্ন করে দেখেন, আপনাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান কেন দেশে যায় না? খবর রেখেছেন? তার কাছে খবর ঠিকই আছে। বিকজ -2 ফর্মুলার অংশ হিসাবে নাগরিক কমিটি গঠন করা হয়েছে। আর সেই নাগরিক কমিটি যখন সারা বাংলাদেশে কমিটি গঠন করা শেষ হবে, তার রাজনৈতিক দল যখন গঠন হবে, আর আপনাদের মধ্য থেকে যখন, আমি আগে বলেছি কতজন নেতা গিয়েছে অলরেডি তাদের সাথে, আপনাদের প্রভাবশালী বিএনপির জাতীয় কমিটির প্রভাবশালী 63 জন, বেশি না, শুধু 63 জন নেতা এই নাগরিক কমিটিতে যাচ্ছে। যে নাগরিক শক্তি ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন। আপনাদের দল ভেঙে যাচ্ছে, আপনাদেরকে মাইনাস করা হচ্ছে। আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না। আপনাদের নেতা তারেক রহমান দেশে যাইতে পারবে না। খালেদার চিকিৎসা নিয়ে, এই খালেদা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এই নাটক হচ্ছে কেন, খেলা হচ্ছে কেন? একবার ভেবে দেখেছেন? লম্পজম্প কম করে রাজনীতি করার চেষ্টা করেন। আওয়ামী লীগকে মাইনাস না করে আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে থেকে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। পিঠের চামড়া থাকবে না আপনাদেরকে। ওরা যদি বাংলাদেশে কোনো, এই সুদখোর মহাজন ইউনূসরা যদি বাংলাদেশে কোনো দলকে দল মনে করে ভয় পায়, সেটা আওয়ামী লীগকে। আপনাদেরকে ভয় পায় না। ওই 63 জন নিয়ে যাবে, আর আপনাদের বাকি যে কজন আছে সেই কজনকে গ্রেফতার করে নিয়ে পিটানি দিবে। আপনাদের দল শেষ সব পালানো শুরু করবে। তখন কোথায় যাবেন? আর এই নাগরিক কমিটিতে, যে নাগরিক কমিটি হচ্ছে সারা বাংলাদেশে, নাগরিক কমিটি এবং সরকার উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকার সুদখোর মহাজনকে কারা চালাচ্ছে জানেন? জামাত চালাচ্ছে। আপনারা তো সারা বাংলাদেশে ভাই শুধু আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখল, আওয়ামী লীগকে মারা, আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো নিয়ে ব্যস্ত আছেন। আপনারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত না। আর সেই সুযোগে সুদখোর মহাজন ইউনূস জামাতকে হাতে নিয়ে, তাদেরকে কাউকে না কাউকে তো হাতে লাগবে রাজনীতিটা করার জন্য, মাঠটা দখলে রাখার জন্য। এই জন্য আপাতত জামাতকে হাতে রেখে সারা বাংলাদেশে ওরা নাগরিক কমিটি গঠন করা হচ্ছে, এবং ওই নাগরিক কমিটিতেও জামাতের কর্তৃত্ব। সো আপনাদের কপালে খুবই দুঃখ দুর্দশা আছে। 2008 সালে 111-এর পরে যেরকম ঘটনা হয়েছিল, যে দুই দলকে মাইনাস করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছিল, আওয়ামী লীগ আন্দোলন করে আপনাদেরকে সাথে নিয়ে এসেছিল, আওয়ামী লীগ সরকার গিয়েছিল, আপনারা বিরোধী দল হয়েছিলেন, একই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদেরকে মাইনাস করা হবে সারা বাংলাদেশে। তাদের কমিটিটা যখন শেষ হবে, আপনাদেরকে ধরা হবে। আর খবর নিয়ে দেখেন আপনাদের দলের মধ্যে, আপনারা কি জানেন খবর? আপনাদের জাতীয় নেতা, 63 জন জাতীয় নেতা এই সুদখোর মহাজন ইউনূসের দলে যাচ্ছে। সারা বাংলাদেশে কমিটি গঠনগুলো প্রায় ওরা গুছিয়ে ফেলছে। এই কমিটিতে কারা যাচ্ছে? আপনাদের দলের লোকজন যাচ্ছে। বিএনপির ভাইরা, এই কমিটিতে কারা যাচ্ছে? আপনাদের দলের লোকজন যাচ্ছে। আচ্ছা, আরেকটি কথা বলি, আপনারা যারা রাজনীতি মোটামুটি বুঝেন, একবার চিন্তা করে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের দখলে থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃত্ব করবে, তারাই সারা মাসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, তারাই ক্ষমতায় থাকবে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হলের মধ্যে 7 নভেম্বর উপলক্ষে আপনাদের একটা পোস্টার হলের মধ্যে লাগাইতে পারে না। শুধু একবার চিন্তা করে দেখেছেন যে আপনাদের অবস্থা কোথায় আছে? আপনারা কোথায় আছেন? চাঁদাবাজি করছেন, মাস্তানি করছেন, লম্পটগিরি করছেন, আওয়ামী লীগের নেতাদের সম্পত্তি দখল করছেন, বাড়িঘর দখল করছেন। মনে রাখবেন, যদি রাজনীতি করতে চান, বাংলাদেশে গণতান্ত্রিক দ্বারা যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। একমাত্র আওয়ামী লীগ আপনাদেরকে বাঁচাবে। সো তাই আওয়ামী লীগের সাথে বৈরী সম্পর্ক তৈরি না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা না করে আওয়ামী লীগের সাথে আসুন গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে এনে একসাথে রাজনীতি করে বাংলাদেশে রাজনীতি গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠিত করি। আরে ভাই, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আপনারা খুশি হয়েছেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আপনাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক বিবৃতি দিয়েছে। ভুল করেছেন। এই ছাত্রলীগের নেতৃত্বেই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে।
আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার কোনো সাহস নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। আপনারা এখন হলে গেলে ওদেরকে পিটিয়ে আপনাদেরকে ল্যাংটা করে ফেলবে, পিটিয়ে এই সমন্বয়কারীরা। যান, কোন হলে সাহস থাকলে যান, একদম পিটিয়ে ল্যাংটা করে ফেলবে ছাত্রদলকে এই সমন্বয়কারীরা। কারণ আপনাদেরকে ওরা কেয়ার করে না, পরোয়া করে না। ওদের মুখে মাথার মধ্যে দিনে রাত্রে একটি সব চিন্তা, আওয়ামী লীগ ছাত্রলীগ, এই বুঝি আওয়ামী লীগ আসছে, এই বুঝি ছাত্রলীগ আসছে। কারণ ওরা জানে ছাত্রলীগ যখন জেগে ওঠে তখন বাংলাদেশ জেগে ওঠে, ছাত্রলীগ যখন জেগে ওঠে বাংলার মানুষ জেগে ওঠে, ছাত্রলীগ যখন জেগে ওঠে এদেশের মানুষের স্বপ্ন জেগে ওঠে। তাই ওদের চিন্তা শুধু একমাত্র ছাত্রলীগকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। আপনাদেরকে নিমিষের মধ্যে, সময়ের মধ্যে মাইনাস করে ফেলবে। অপেক্ষা করুন, লম্পজম্প কম করে রাজনীতি করার চেষ্টা করুন, আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার চেষ্টা করুন। আর সেই রাজনৈতিক চেষ্টা যদি ঐক্যমতে পৌঁছাতে চান, আসুন। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। আসুন আমরা বাংলাদেশে সেই গণতান্ত্রিক ধারা নিয়ে আলোচনা করি, আলোচনা করে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনি। আর না হলে আপনাদের পিঠের চামড়া যে কোনো সময় উঠানো শুরু হয়ে যাবে, এই ইউনূসরা উঠাবে। আপনাদের দিন শেষ, আপনাদের দিন শেষ হয়ে আসছে। এখন যে কোনো সময়, যে কোনো দিন হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের বিএনপির জাতীয় কমিটির নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা ইউনূসের সাথে আছি, বিশাল একটি অংশ। আবার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখবেন আপনাদের বিএনপির বড় বড় বাঘা বাঘা নেতা দু হাতে হাত খরা পরিয়ে কারাগারের আদালতে দাঁড়িয়ে আছে আর বলছে আবার সেই -2 ফর্মুলা। যদি আপনাদেরকে বাঁচাতে চান, আপনাদের নেতাদেরকে বাঁচাতে চান, তাহলে আজই বাংলাদেশে এই ইউনূসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সাথে আসুন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক দ্বারা ফিরিয়ে আনি। আশা করি আপনাদের বোধোদয় হবে, আশা করি গণতান্ত্রিক মূল্যবোধ আবার বাংলাদেশে চর্চা হবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই সুৎখুর মহাজন ইউনূসের বাংলাদেশ থেকে বিদায় হবে। জয় বাংলা, জয় বাংলা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।